প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির সকালে প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মতিন ভাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি সিলেটের এবং একজন রোটারিয়ান, ফার্স্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ জালালাবাদের। মতিন ভাই আমাদের স্টুডিওতে আরো এসছেন, আজকেও এসছেন, সুন্দর বিশ্লেষণ করেন। আজকেও ওনার সুন্দর বিশ্লেষণে অবশ্যই আপনার পাঠক মুগ্ধ হবেন। প্রিয় দর্শক, যথারীতি আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা, সমকাল, সিলেটের স্থানীয় দৈনিক, সিলেটের ডাক এবং একাত্তরের কথা। তিনটি পত্রিকা নিয়ে আমি খুব শিরোনাম পড়ব এবং আর আমাদের অতিথির কাছ থেকে বিশ্লেষণ শুনব। প্রথমে আমি জাতীয় পত্রিকা হাতে নিচ্ছি। সমকাল পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বুধবার ৩রা নভেম্বর ২০২৫, 18ই অগ্রহায়ণ ১৪৩২, 11ই জমাদিউসসানি ১৪৪৭ হিজরি। সংবাদের প্রথম শিরোনাম যেটা পড়ে শোনাচ্ছি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। আমরা জানি দেশনেত্রী খালেদা জিয়া বেশ কয়েকদিন থেকে অসুস্থ, রেসপন্স করতে এখন তার যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা উনি সাড়া দিচ্ছেন। এখানে আরো কিছু খবরের বিশেষ দিক তুলে ধরা হয়েছে। লন্ডন থেকে তারেক রহমানের সার্বিক তদারকি, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন আজ, বিশেষ নিরাপত্তা SSF। এই ছিল চিকিৎসা নিয়ে একটি খবরের প্রতিবেদন। আরো খবর, তারেক রহমানের ফেরা নিয়ে নানা প্রশ্ন আলোচনা, SSF চাইবে বিএনপি। আরো খবর, বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল নির্ধারণ। নির্বাচনের খবর, অনুমানের ভিত্তিতে দণ্ড দিতে পারবেন আদালত, আদালতের খবর এটা। আইনি প্রক্রিয়ার খবর, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের খসড়া, অভিযুক্তকেই প্রমাণ করতে হবে তিনি অর্থ বা সম্পদ প্রচারের সঙ্গে জড়িত নন। আসামি অনুপস্থিত থাকলে আদালতে দোষী সাব্যস্ত করে রায় দিতে পারবেন। অভিযুক্তকে অনুমানের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া অগ্রহণযোগ্য বিবেচ্য হয় যৌক্তিক। অন্যান্য খবর, একযোগে 527 থানার ওসি রদবদল, নতুন মুখ 74, লটারির পদায়ন কিন্তু একদম ভিন্ন জেলায় পদায়ন হলেও অধিকাংশ থাকছে একই রেঞ্জে। মহানগর এলাকার 112টি থানার ওসি রদবদল এখনো হয়নি। এটা নির্বাচন আসলে এই প্রক্রিয়াগুলো শুরু হয়, এটা সেটারই একটি রূপ দেখছি আমরা। অন্যান্য খবর, বিশেষ করে একটু অত্যন্ত খবর এটা দেশের জন্য, শিক্ষার খবর, শিক্ষাঙ্গনের খবর। দ্বিতীয় দিনেও পরীক্ষা হয়নি অধিকাংশ বিদ্যালয়ে। আজ থেকে প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, আগামীকাল বিদ্যালয়ে তালা ঝোলানোর হুমকি আরেক অংশের। প্রাথমিকের 4 শিক্ষক নেতাকে কারণ দর্শানোর নোটিশ। এই শিক্ষা নিয়ে, পরীক্ষা পদ্ধতি এবং বিশেষ করে তাদের বেতন স্কেল ইত্যাদি নিয়ে কিন্তু এই আন্দোলন। এই সময় ছাত্রদের বিশাল ক্ষতি হচ্ছে দিকে বিবেচনা করবেন শিক্ষকরা, এই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে। বিমান ছিনতাই চেষ্টা, পাকিস্তানের হামলা, ঘটনা বহুল একদিন। এই ছিল মোটামুটি সমকালের সংবাদ শিরোনাম। শেষ পৃষ্ঠায় সংবাদ আমরা অতিথির কাছে আসবো। শেষ পৃষ্ঠায়, উত্তরের 2 জেলায় শীতের তীব্রতা, চলতি মাসে বইতে পারে শৈত্যপ্রবাহ। আমরা জানি বাংলাদেশের ষড়ঋতুর দেশ, 2টা মাস শীতকাল থাকে, কিন্তু সারা দেশের তুলনায় একটু উত্তরের শীতের কথাটা এখানে তীব্রতা বলে বলা হয়েছে পত্রিকায়। এখনো সারা বাংলাদেশে এই রূপটা এখন আমরা দেখছি না। আর একটি ভিন্ন ধরনের খবর, মাঝে মাঝে প্রকৃতিকে নিয়ে খবর পরিবেশন করা হয়। রমনা উদ্যানে হেমন্তে ফোটা ফুল, দেবকাঞ্চন, দেবদূত দেবকাঞ্চন। রবীন্দ্রনাথের একটি কবিতা এখানে বলা হয়েছে, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পঞ্জিত আম্রমকুল, চঞ্চল মৌমাছি গঞ্জন গায়, বেনু মনে বর্মণে দক্ষিণ বাই। সেই কবিতা দিয়েই একটা সুন্দর ব্যাখ্যা করেছেন, যেটা হেমন্তে ফোটার কথা ছিল, যেটা এখন শীতের মধ্যে ফুটে উঠছে। এটা প্রকৃতির কিছু পরিবর্তন হচ্ছে। আরো খবর, এটা জনগণকে নিয়ে, জনগণের যে একটা উৎকণ্ঠার খবর, এটা ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের লিটারের দাম বাড়লো 9 টাকা। নিত্যপণ্য যেটা আর কি আমাদের, খোলা তেলের দামও বেড়েছে লিটারে 5 টাকা। 2 দিন ধরে বাড়তি দরে বিক্রি, জানে না সরকার, সরকারে না জানে
যারা আমদানিকারক তারাই কিন্তু এটি বাড়িয়ে দিয়েছে। 6 দিন পর মুক্ত মঞ্চে গান গাইলেন জন্মান্ধ হেলাল। আগের জায়গা দখল করে নিয়েছেন হকাররা। মাদ্রাসা ছাত্রদের বাধার মুখে 6 দিন ধরে একজন অন্ধ একজন ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ায় গান গেয়ে সে জীবিকা অর্জন করত। তার হুমকির কারণে বন্ধ ছিল, কালকে থেকে আবার শুরু করেছে সে। শুনবো আপনার কাছে বিশ্লেষণ পরে। আরেকটি খবর, ভিন্ন ধরনের খবর এগুলো। জামাতের প্রার্থী বদল, নানা আলোচনা। জামাতে সাধারণত এই ধরনের ঘটনা কম ঘটে বা ঘটেছে বলে মনে নাই। এখানে হবিগঞ্জ এবং লালমনিরহাট দুইজন প্রার্থীকে একদিনের ব্যবধানে বদল করা হয়েছে। হবিগঞ্জ 4 আসনে অলিউল্লাহ নোমান, লালমনিরহাটে 3 আসনে আবু তাহের। আরো খবর, হাওরের ফসল রক্ষাবাদের 53 লক্ষ টাকা লুটপাট, সুনামগঞ্জ জেলা পরিষদ। এই ছিল মোটামুটি খবর। কিছু খবর আছে জনগণের দুর্বিষহ ব্যাপারটা, এটি ঘোষণা ছাড়াই সোয়াবিনের তেল দাম বাড়া। তারপরে হচ্ছে মুক্ত মঞ্চে গান গাওয়ার জন্য একটি ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়েছিল, সেটা চালু করা। সব মিলিয়ে একটু বিভিন্ন ধরনের খবর পরিবেশন করেছে সমকাল। শুরু করছি অতিথির কাছে। আমি প্রথমেই বলবো যে আমাদের যে সামনে আপনি যে কথাটা বলেছেন যে ইলেকশনকে সামনে রেখে বিভিন্ন জায়গাতে থানাগুলো, তারপরে জেলা প্রশাসনগুলোতে লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে, নতুন ধরনের লোকজন নিয়োগ, নতুন লোক আনা হচ্ছে। এটা একটা অত্যন্ত পজিটিভ মুড। কারণ দীর্ঘদিন এক জায়গাতে যদি কেউ থাকে, সেখানে তার সামাজিকভাবে বিভিন্ন লোকের সংস্পর্শে আসার সুযোগ থাকে। একজন নতুন লোক যখন আসবে, সে তার প্রচুর এবং প্রবল পেশাদারিত্বের সাথে সে তার দায়িত্ব পালন করবে। এবং এই নির্বাচনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অত্যন্ত নিরপেক্ষভাবে যে যার দায়িত্ব যাতে পালন করে। সুতরাং সেই যোগে আমি এটাকে ধন্যবাদ জানাই সরকার বাহাদুরকে, যে সরকার বাহাদুর এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। এসপি বদল হয়েছেন, এখন থানা পর্যায়ে বদল হলো, এবং এই বদলের মাধ্যমে আমরা সামনে আগামী যে নির্বাচন, যেটা আপনি প্রথমে বলেছেন যে নির্বাচনের খবরগুলো একটু বেশি আসছে পত্রিকাগুলোতে, সুতরাং সেই বিষয়টাকে আমলে আনা হচ্ছে এবং আমরা জাতি হিসেবে আমরা আশা করতে পারি যে আমরা একটা সুন্দর এবং স্বচ্ছ, একটা নির্ভরযোগ্য, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন আমরা জাতিকে উপস্থিত দিতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ মতিন ভাই। আসলে দেখেন, একযোগে 527 থানার ওসি, ডিসি ইত্যাদির বদল হচ্ছে, ভালো দিক হিসাবে আপনি নিয়েছেন, সেটাই যেন হোক। এই ভালো দিকের পাশাপাশি একটা খারাপ দিক, দেশে একটা এই পরীক্ষার সময় দ্বিতীয় দিনে পরীক্ষা হয়নি অধিকাংশ বিদ্যালয়ে, এই শিক্ষা ব্যবস্থাটা এটা মানে এটা প্রথমত হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমাদের আন্দোলন, যে কোনো মানুষ সরকারের বিভিন্ন নীতির জন্য সে সংক্ষুব্ধ হতে পারে, দুঃখিত, একটা মানুষ সংক্ষুব্ধ সে হতে পারে, কিন্তু সেই দাবি আদায়ের জন্য একটা প্রক্রিয়া আছে। এবং সেটা সেক্ষেত্রে এই পরীক্ষার সময়টাকে ছাত্রছাত্রীদেরকে জিম্মি করা, এই জায়গাটাতে মনে হয় আমার একটু ব্যক্তিগত দ্বিমত পোষণ করি আমি। যদিও ওনারা দীর্ঘদিন ধরে, আমি জানি ওনারা স্কেল বাড়ানোর জন্য তারা আন্দোলন করে যাচ্ছেন। এটা দীর্ঘদিন একটা চলমান প্রক্রিয়া, বলতে পারি যে আমরা একটা চলমান ছিল। কিন্তু হঠাৎ করে যে 1 তারিখ থেকে 10 তারিখ যে সময়টার ভিতরে পরীক্ষার সময়টা নির্ধারণ করা, এই সময় ধর্মঘটটা মনে হয় করাটা সমীচীন হয় না। এটাকে যদি আরো 10 দিন 15 দিন আগে যদি বাড়িয়ে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় না খুব একটা যে ক্ষতি হতো, আমার সেটা মনে হচ্ছে না। আমি তাদের দাবির প্রতি আমি অবশ্যই সমর্থন জানাই, যে তাদের দাবিটা যৌক্তিক। বর্তমান প্রেক্ষাপটে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, আপনি বলেছেন যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেটাকে আপনি পয়েন্ট আউট করেছেন। কিন্তু সেই দাবি আদায়ের জন্য একটা উপযুক্ত সময় আছে। কারণ এই যে কোমলমতি শিশুরা আজকে পরীক্ষার হলে যাচ্ছে, তাদের পরীক্ষা হচ্ছে না, একটা বছর লেখাপড়া প্রস্তুত, এবং সেই ক্ষেত্রে এই যে সে একটা মানসিক ধাক্কা খেলো, আই থিঙ্ক যেটা সমর্থনযোগ্য না। তবে যারা শিক্ষক, যারা নেতা আছেন, নেতৃস্থানীয় যারা আছেন, তাদের সহযোগীদেরকে তারা বোঝাবেন এবং পরীক্ষাটা অন্তত শেষ করার পরে দাবি আদায়ের জন্য তাদের অন্য যে সমস্ত কৌশলগুলো আছে সেগুলো তারা অ্যাপ্লাই করবেন। সেগুলো অ্যাপ্লাই করার অভিভাবকরা কিন্তু উদ্বিগ্ন, এটা স্বাভাবিকভাবে। দেখেন, শিক্ষকও তো একজন অভিভাবক, তার নিজেরও তো বাচ্চা, তার নিজের বাচ্চার পরীক্ষাও কিন্তু ব্যাহত হচ্ছে। সুতরাং
আমার মনে হয় সার্বিকভাবে বিষয়টা চিন্তা করে আমাদের শিক্ষকদের মানে আমি সহযোগিতা চাইবো, যাতে এই কোমলমতি শিশুরা যাতে পরীক্ষার হল থেকে বাসায় ফেরত না সুন্দর যায়। একটি মেসেজ দিয়েছেন এই খবরকে কেন্দ্র করে, তাই হোক। এটা আমিও মনে করি সেটা, এই যে অনুমান ভিত্তিতে দণ্ড দিতে পারবেন আদালত, এই যে নতুন একটি কনসেপ্ট আসলো, এটা এই ব্যাপারে আপনার কি মতামত? এটা ভিতরে বিষয়টা আপনি বলেছেন যেটা মানি লন্ডারিং এর ক্ষেত্রে, মানি লন্ডারিং, মানি লন্ডারিং আমাদের দেশে মানি লন্ডারিং অতীতে হচ্ছে, এবং এই অতীতের হওয়ার কারণে আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় 5টি ব্যাংকের যে গ্রাহকরা আছেন একত্রিত আসার প্রশ্নটা তো পরে আসছে। তার আগে এই সমস্ত ব্যাংকে যে সমস্ত আমানতকারী তাদের আমানতের টাকা জমা দিয়েছিলেন, সেই টাকা তারা তুলতে পারতেছেন না, এবং তুলতে না পারার কারণে তাদের যে জীবনযাত্রার মধ্যে একটা ব্যাপক ধরনের পরিবর্তন আসছে। তারা তাদের জীবিকা নির্বাহ করাটা অনেকটা মানে দুরূহ হয়ে পড়েছে। সুতরাং সেই দিক যদি বিচার করি আমরা, তাহলে এই যে টাকা জমা ছিল সেই টাকাগুলো কোথায় গেছে? নিশ্চয়ই মানি লন্ডারিং এর মাধ্যমে দেশের বাইরে চলে গেছে। এবং নতুন একটা আইন, আসলে আইনটা যখন চালু হবে তখন আমাদেরকে দেখতে হবে যে আইনটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে। আইনের প্রয়োগটা যদি যথাযথভাবে যদি নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় যে এই যারা ব্যাংকে টাকা রাখছে, আলটিমেটলি মানি লন্ডারিং এর একটা বড় অংশ কিন্তু ব্যাংকে টাকা রাখছে। সুতরাং এই বিষয়টাকে আমার মনে হয় গভর্নমেন্ট যেভাবে অ্যাড্রেস করেছেন, আমরা আশা করবো যে এটার মাধ্যমে অন্তত ভালো ফলাফল। অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে মানি লন্ডারিং আমাদের দেশের বিশাল একটা ক্ষতি হচ্ছে, কিন্তু এটা এখান থেকে একটি নতুন আইন আশা করি এটা ভালো। অবশ্যই শেষ পৃষ্ঠায় আসে, শেষ পৃষ্ঠায় বেশ কিছু একটা, এই যে একটা প্রকৃতির একটা ফুল দিয়ে সুন্দর করে একটি বলেছে, হেমন্ত দূত দেবকাঞ্চন বলেছি আমি, তাও তারপর আপনার পক্ষ থেকে কি বলবেন? সত্যিকার অর্থে যে আজকে এই মুহূর্তে আমরা যেখান থেকে স্টুডিওতে বসে আছি সিলেটে, সিলেটে আমরা জানি যে মোরলেস 15 অক্টোবরের পর থেকে কিন্তু সিলেটে শীতের আগমনী যে বার্তা সেটা আমরা কিন্তু পেয়ে যাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আজকে প্রায় প্রায় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, তারপর শীতের কোনো আমেজ নাই। এবং মানুষ মানে সে প্রকৃতির একটা বড় ধরনের একটা পরিবর্তন, এবং শুধু সেটা যে বাংলাদেশের ক্ষেত্রে এটা কিন্তু ঘটছে তা নয়, সমগ্র বিশ্বে কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা প্রকৃতিকে প্রকৃতির মতো করে দেখি যেহেতু অভ্যস্ত, সুতরাং এই জিনিসটা আমাদের কাছে একটু ইয়ে লাগছে। কিন্তু আমাদেরকে মনে হয় সময় এসেছে যে প্রকৃতি নিয়ে আমাদেরকে ভাবা দরকার। আসলে প্রকৃতি নিয়ে কিন্তু অনেক দেখা যাবে, শীতের সময় শীত যদি না হয়, বর্ষার সময় বর্ষাটা যদি না হয়, এই ষড়ঋতু দেশের নামটাই তো উঠে যাবে। আসলে এখন বাংলাদেশে শীত গ্রীষ্ম মানে শরৎ হেমন্ত বলতে, ওই হেমন্ত বলতে আমরা একটু নবান্নটাকে বুঝি, আর শীতটা তো গ্রাজুয়ালি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। বর্ষা কখনো আগে আসতেছে, বর্ষা কখনো পরে আসতেছে, যার ফলে এই যে ভারসাম্যটা আমার মনে হয় রক্ষা হচ্ছে না। তবে বাংলাদেশের মধ্যে দেখেন আরেকটি খবর আসছে শীতকে নিয়ে, উত্তরের 2 জেলায় কিন্তু শীতের তীব্রতা আবার, এই আরেকটা খবর। এটা স্বাভাবিক, কারণ উত্তর যে জেলাগুলো আছে, উত্তর যেমন পঞ্চগড় এবং কুলাউড়া, কুড়িগ্রাম, পঞ্চগড় এবং কুড়িগ্রামের পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী দেশের একটা ইয়ে কাঞ্চনজঙ্ঘা। সুতরাং কাঞ্চনজঙ্ঘা থেকে যে শীতের যে হিমেল হাওয়াটা সেটা আমাদের পঞ্চগড় আমাদের দেশের দিকে প্রবাহিত হয়, এবং সেজন্য ওই দিকে একটু অগ্রিম শীত পড়ে যায়। তবে একটা জায়গাতে আমি বলবো মিলন ভাই, যে এই যে শীত আসছে, আমাদের যারা সমাজে যারা সচেতন লোকজন আছেন, তারা এই যে শীতার্ত মানুষের, কারণ আমাদের এখানে স্থানীয় ভাবেও কিন্তু শীত আসতে আর খুব বেশি দিন লাগবে না, কিন্তু শীতের সময় আমরা যেটা দেখি যে যারা পথের মধ্যে আছে, অন্ন বস্ত্র যাদের নেই, বাসস্থানের সুযোগ নেই, পথ শিশু বা হকার, পথ শিশু অথবা ভ্রাম্যমান মানুষ, এদের জন্য দেখা যায় যে শীত বস্ত্র বিতরণের একটা উদ্যোগ নেওয়া হয়। তো আমি আজকে আপনার মাধ্যমে যেটা প্রসঙ্গটা তুললেন, সুতরাং আমি বলবো যে যারা এই ধরনের উদার মানসিকতা নিয়ে কাজ করেন, তারা এখন থেকে এই ধরনের একটা প্রস্তুতি তারা নিয়ে রাখবেন, যাতে আমরা যে একদম শীতের শেষে গিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা দেখা যায় অনেক সময় শীতবস্ত্র বিতরণ করি, কিন্তু সেটা তার দরকার ছিল হয়তো জানুয়ারি মাসে। তো সেই পূর্ব প্রস্তুতিটা আমাদের নেই। সুতরাং আজকে এই উপস্থাপনের মাধ্যমে আমি আপনাকে বলবো যে যারা বিত্তবান মানুষ তারা এই শীতবস্ত্র বিতরণের শীতের পাশাপাশি শীতজনিত কারণে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যায়।
এখানে আরেকটা মেসেজ আপনি দিতে পারেন, যেহেতু শীতের বস্ত্রের কথা বলছেন। এরকম করে যে বিশেষ করে যে আমরা যারা সামাজিক সংগঠন, আন্তর্জাতিক সংগঠন, যে রোটারি টোটারি ইত্যাদি লায়ন্স করি, আমাদের যদি এরকম রোগীর পাশে যদি এই শীত বস্ত্রের পাশাপাশি যদি কিছু ওষুধের ব্যবস্থা অবশ্যই কেমন হয়? এটা আপনার মানে এটা চমৎকার আপনি বিষয়টাকে উপস্থাপন করেছেন, কারণ আমি যে জায়গাটাকে অ্যাড্রেস করেছি সেটা ছিল শীতবস্ত্র, কিন্তু শীতবস্ত্র ছাড়াও শিশু এবং যারা বয়স্ক লোক তাদের চিকিৎসা সেবা কিন্তু প্রয়োজন, এবং চিকিৎসা সেবাটা কিন্তু শীতের চিকিৎসা সেবাটা এক ধরনের বিশেষায়িত চিকিৎসা সেবা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সুতরাং সেক্ষেত্রে চিকিৎসা যে ব্যয়টা সাধারণ ব্যয় থেকে একটু বেশি। আপনি সামাজিক সংগঠন গুলার কথা বলেছেন, রোটারির কথা বলেছেন, সঙ্গে লায়ন্স ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান আছে, অ্যাপেক্স এর মতো প্রতিষ্ঠান আছে, এছাড়াও বিভিন্ন ধরনের এনজিও আছে। সবার জন্য একটা কথা প্রযোজ্য, সেটা জিনিস হচ্ছে যে আমাদের সামনে শীত আসছে, এবং শীতকে এসে সেটাকে মোকাবেলা করার জন্য কাপড় চোপড় হোক, ঔষধ হোক, আর্থিক সহায়তা হোক, সেটার প্রস্তুতিটা যাতে আমরা এখনই নিয়ে রাখতে পারি, এবং অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষ যারা সুবিধা বঞ্চিত মানুষকে সময় মতো দিতে পারি। দ্য কোয়েশ্চন ইজ দ্যাট, যে আমি যাতে এই সেবাটা আমি এই ফেব্রুয়ারি মাসে যাতে না দিই, আমার যদি দরকার হয় ডিসেম্বরের 15 তারিখে এই সেবাটা দেওয়া দরকার, আমি 15 তারিখ সেটাকে আমি অ্যাড্রেস করবো, নট 15 ফেব্রুয়ারি। আবার প্রস্তুতি এখন আমাদের প্রস্তুতি কাল, এখন আমরা 3 জানুয়ারি বসে স্টুডিওতে আপনার সাথে আমি কথা বলছি, এই 15 দিনের ভিতরে আমি প্রস্তুতি নিয়ে রাখবো, আমার 2 মাসের আমার একটা প্রোগ্রাম আমি ফ্রেম করে রাখবো, যে আমি কোন সময় কোন জায়গায় কোন জিনিসটা ডিস্ট্রিবিউট করবো। আমি জানি সমাজে বিত্তবালী মানব সেবা করার জন্য, মানবিক সেবা করার জন্য সদা প্রস্তুত। আমার কাছে, আমি তাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমরা যেন প্রস্তুতিটা যাতে নিয়ে রাখি। অনেক ধন্যবাদ, এই খবরটি সুন্দর বিশ্লেষণ করেছেন আপনি। মানবিকের কথা বলছেন, এখানে অমানবিক কাজও হচ্ছে। আবার দেখেন, হাওরের ফসল রক্ষা বাঁধ তৈরির জন্য যে টাকা দেওয়া, বড় দেখে 53 লক্ষ টাকা লুটপাট হয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদ থেকে। এই যে অবস্থাটা দেখেন, আমরা মানুষ কিন্তু মানবিক আছি, শীতবস্ত্র বিতরণ করছি, ওষুধ দিচ্ছি, সেটা পাশাপাশি দেখেন মানুষের বাঁধ রক্ষার জন্য যে বরাদ্দ, ফসল রক্ষার জন্য, সেটা দেখে এটা যে শহরের হাওরের যে ফসল রক্ষা বাঁধের 53 লক্ষ টাকা যে লুটপাট, কত মানবিক, এটা হচ্ছে আমাদের সামাজিক একটা অবক্ষয়ের একটা চরম দৃষ্টান্ত। এই টাকার যে পরিমাণ, সেটা তো অত্যন্ত স্বল্প মূল্যে। আমি বলবো যে আরো বড় বড় ধরনের এই লুটপাট গুলো হচ্ছে। কিন্তু আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই। যেমন আপনি জানেন যে 2020 সালে বাংলাদেশে কিন্তু প্রবল একটা মানবিক বিপর্যয় সারা বিশ্বে, বাংলাদেশে না সারা বিশ্বে নেমে এসেছে, কোভিড বিপর্যয়। ঠিক কোভিড বিপর্যয়ের ফলে আমরা যখন দেখেছি যে মানুষ কি পরিমাণ অসহায়, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও, তার প্রচুর অর্থ সম্পদ বিত্ত সবকিছু ছিল, কিন্তু সে তার এই টাকা পয়সাগুলো তার নিজের চিকিৎসার জন্য সে ব্যয় করতে পারেনি। কতগুলো জিনিস আমার জীবনের টাকার দরকার আছে, এটা অস্বীকার করার পথ নাই, যে আমাদের সমাজে যদি বাঁচতে হয় আমাদের টাকার প্রয়োজন, আমাদের সন্তানের পড়াশোনার জন্য টাকার প্রয়োজন, মানে, কিন্তু এই টাকাটার একটা শেষ সীমা থাকা দরকার, যে কোন জায়গা পর্যন্ত আমি যাব। এই যে ভদ্রলোকদের নাম হতে আসবে 53 লক্ষ টাকা লুটপাটের মধ্যে, উনারা কি চিন্তা করেন যে এই 53 লক্ষ টাকা কি উনাকে ইহলৌকিক শান্তি দিবে, পরলৌকিক শান্তি দিবে? তার সন্তান যদি কখনো তাকে প্রশ্ন করে যে তোমার এই অর্থের উৎসটা কোথায়, তুমি সরকারি চাকরি করো, তোমার এই অর্থের উৎসটা কোথায়, এই প্রশ্ন মুখোমুখি কিন্তু একদিন তাকে হতেই হবে। দারুণ সুন্দর একটা মানবিক দিক তুলে ধরেছেন। আশা করি এই কথাগুলো যদি তারা শোনে, যারা নোট করেছে, আপনি মানবিক হবেন, এই প্রত্যাশা আমাদের রইল। মতিন ভাই, আমরা জাতীয় পত্রিকা শেষ করে স্থানীয় পত্রিকার দিকে একটু পড়ার চেষ্টা করছি, এবং আপনার কাছ থেকে বিশ্লেষণ করুন আবারও। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো দুটি পত্রিকা, স্থানীয় পত্রিকা, দৈনিক সিলেটের ডাক নিয়ে আমি কথা এখন খবর পড়ব। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি, একটি নতুন খবর আসলো আর কি। অর্থাৎ খবর এগুলো পুরাতনই, কিন্তু পদ্ধতি নতুন আসলো আর কি। 24শে জুলাই গণ অভ্যুত্থানের 106 মামলায় চার্জশিট। 71-এর মুক্তিযুদ্ধের বিজয় মাসের এই দিন, আমরা জানি 1971 সালে 16ই ডিসেম্বর আমাদের দেশ বিজয় দিবস হয়েছিল, বিজয় হয়েছিল এই দেশের। 71-এর এই বিজয়ের মাসে সুন্দর একটি তারা প্রতিবেদন করেছে, 71-এর মুক্তিযুদ্ধের বিজয় মাসের এই দিনে কি কি ঘটেছিল, তার ঘটে যাওয়া কাহিনীগুলো পত্রিকার প্রতিবেদন করেছেন। চিকিৎসা গ্রহণ করতে পারছেন না খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ
এই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অনেক গুজব হচ্ছে, এমনকি এমন খবর পরিবেশন করা হচ্ছে ফেসবুকে, বিশেষ করে মিডিয়ায়, এগুলো কাঙ্ক্ষিত নয়। সেই জন্যই অনুরোধ করেছেন পত্রিকার মাধ্যমে। এখানে আমি মিলন ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, যে ফেসবুক ভিত্তিক যে নিউজ গুলো আছে, এই নিউজ গুলো দুটা জিনিস। প্রথমে জিনিসগুলোকে আমলে না আনা, আর 2 নম্বর জিনিস হচ্ছে এই নিউজ গুলোকে শেয়ার না করা। এই শেয়ার এবং আমলে আনা, এই দুটো জিনিসই কিন্তু আমাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করছে। এই দুটো তো বললেন হচ্ছে যারা ব্যবহার করবে, যারা এটা করছে তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে অবশ্যই একদম যুক্তিসঙ্গত এবং তাকে মানবিক হতে হবে। একজন মানুষ, চিকিৎসাগ্রস্ত মানুষের চিকিৎসা নিয়ে একটা অপপ্রচার চালানো, এটা কোনোভাবেই কোনো বিবেকবান মানুষ, মৃত্যু পথযাত্রীকে নিয়ে একজন বিবেকবান মানুষ কখনোই এই তার নিজের ভিউ বাড়ানো কিংবা শেয়ার বাড়ানোর জন্য একটা প্রচার করবে। আমি এটাকে মনে করি অত্যন্ত গর্হিত কাজ। সুন্দর মেসেজ। যারা এই কাজগুলো করেন তারা এ থেকে বিরত থাকবেন, এটাই আশা করি। যারা করেন এই মেসেজটুকু পেয়ে তাদের বিবেকবান হবেন, এই প্রত্যাশা আমাদের রইল। দেশে ফিরলে তারেক রহমানও বিশেষ নিরাপত্তা পাবেন। তারেক রহমানকে আশা নিয়ে যে দম্বজাল আছে, সেই একটি নিরাপত্তা পাবেন বলে সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে আর কি। আরো অন্যান্য খবর, মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, আজ থেকে বার্ষিক পরীক্ষা। এই যে যেটা আলোচনা করেছিলাম আগের খবর, নতুন খবর, এটা কিন্তু আমাদের আশার আলো দেখাচ্ছে আবার। ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি তাদেরকে আমরা। রোববার সভায় বসছে ইসি, যে কোনো দিন হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা। আরো খবর বেগম জিয়ার অসুস্থতা নিয়ে। বেগম জিয়ার অসুস্থতা ও আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল, এটা সাদুর্যেষ্ট দলীয় ভাবে হচ্ছে, এমনি বিভিন্ন উপাসনালয়ে, এটা মন্দির মসজিদ ইত্যাদিতেও চলছে। তার আরোগ্য হোক এই কামনা করা হচ্ছে। আরো খবর, সাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ডিসেম্বর। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকেই এই খবরটি এসছে। ক্রীড়া মানসিক প্রশান্তির জন্য অপরিহার্য, প্রফেসর ডক্টর জিয়াউর রহমান চৌধুরী সুনামগঞ্জ মেডিকেল কলেজ বার্ষিক ক্রীড়া সপ্তাহে আমাদের ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব বলেছেন। খালেদা জিয়াকে দেখে এসে স্বস্তি প্রকাশ করলেন জামাত আমির। একজন অসুস্থ রোগীর পাশে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছে, তার ধারাবাহিকতায় জামাতের আমিরও দেখা করে এসেছেন। সিলেট আট দল নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন। 6 ডিসেম্বর সিলেট বিভাগের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ, তাদের 8 দলের নেতৃবৃন্দের বক্তব্য। এই ছিল খবর প্রথম পাতার। আরো একটি খবর, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কাঞ্জবে পরিচিত আর কি। প্রিয় দর্শক, আমরা প্রথম পাতা শেষ করে সিলেটের ডাকের শেষ পাঁচটা পড়ে শোনানোর চেষ্টা করছি। বিশ্ব রেকর্ড গড়া তামিম 50, আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে বাংলাদেশের টি-20 সিরিজ জয়। অভিনন্দন বাংলাদেশ জয়কে। খেলার খবর এগুলো যখন শুনি আমরাও শিহরিত হই, পুলকিত হই। অনেক অনেক ধন্যবাদ। আবারও নির্বাচনী খবর, জামাত দেশের প্রত্যেক নাগরিককে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চায়, মৌলানা হাবিবুর রহমান সিলেটের 1 নম্বরের আসনের প্রার্থী। বাহুবলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, পিকআপের চালক সহ নিহত 1। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট মানেই মৃত্যু, এটাই আমরা সাধারণত দেখি। এখানে সেই সংবাদটি আছে, 2 জন নিহত, এদের প্রতি আমাদের সমবেদনা রইল। বরিশালে 8 দলের সমাবেশ, ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি অবিচার থাকবে না, চরমনাহের পিঠ গতকালকে সম্মিলিত হয়েছে। আরো অন্যান্য খবর, বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত যুবকের হাসপাতাল নিতে। বললাম না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মানে মৃত্যু, সতর্ক। এখানে আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। জি বলেন। এটা মিলন ভাই, এই যে মোটরসাইকেল জনিত দুর্ঘটনা, এই বিষয় সম্পর্কে আমি একটু আলোকপাত করব। কারণ রাস্তাতে দ্বিচক্র যান যেগুলো চলে, এগুলো স্বাভাবিকভাবে এগুলোর ব্যালেন্সটা কিন্তু কম থাকে, এবং যারা আমাদের এই মোটরসাইকেল যারা ব্যবহার করেন তাদের গড় যদি আমরা তাদের বয়স ধরি, সেটা 18 থেকে 25-এর মধ্যে, এবং তারা জীবনকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে তারা নেয়, এবং মোটরসাইকেল চালানোটা তাদের কাছে যতটুকু না প্রয়োজনীয়, তার থেকে হচ্ছে যে নিজেকে সঠিক উপস্থাপন করা। এই উপস্থাপন করার ক্ষেত্রে তাদের মধ্যে একজনের চ্যালেঞ্জিং মানসিকতা চলে, একটা প্রতিযোগিতা, এক ধরনের চ্যালেঞ্জিং মানসিকতা।
এই চ্যালেঞ্জিং মানসিকতার ফলে আপনি দেখেন যতগুলা সড়ক দুর্ঘটনা ঘটে এবং মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু এই মোটরসাইকেল যে আরোহীরা থাকে তাদের কিন্তু মৃত্যু হচ্ছে। এখানে ক্ষতি হচ্ছে দুটো। এক, তার পরিবারের ক্ষতি, যে তার পরিবার তার ছেলে সন্তানকে 18-20 বছর পর্যন্ত পড়াশোনা করিয়েছেন, নিজের অর্থ ব্যয় করে পড়াশোনা করিয়েছেন, এবং স্বাভাবিকভাবেই একজন অভিভাবক হিসেবে তার সন্তানের কাছে একটা প্রত্যাশা থাকে যে তার সন্তান বড় হয়ে তার পিতার তার পিতার ভরণ পোষণ করবে, এই সমস্ত দায়িত্বগুলো নেবে। এগুলো আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমাদের বাংলাদেশে হচ্ছে সে তার পরিবারকে এটা বঞ্চিত করলো। আর 2 নম্বর হচ্ছে জাতি হিসাবে একজন যুবক কর্মক্ষম, যার সামনে একটা চমৎকার একটা ফিউচার অপেক্ষা করছে, যাকে উদীয়মান যুবক তার জীবনটাকে শেষ করে দিল রাস্তায়। তাহলে আমরা কি বলতে পারি? আমার মনে হয় এখানে সচেতনতা সেটা হচ্ছে অভিভাবকদেরকে অবশ্যই তার সন্তানের যে এই মোটরসাইকেল চালানোর যে গতিবিধি সে বিষয়ে নজর রাখা উচিত। কারণ মানুষের ভিতরে চ্যালেঞ্জিং টেন্ডেন্সিটা কিন্তু একদিনে ডেভেলপ করে না, এটা ডে বাই ডে এটাকে ডেভেলপ করে। সেই জায়গাটাই কিন্তু আমাদেরকে আসলে অভিভাবকের পাশাপাশি আমি আপনার সাথে যোগ দিব, এরা এই যুবকেরা কিন্তু তাদের বয়স আছে, বোঝার ক্ষমতা আছে। এই মেসেজটাও আমরা দিতে পারি যে যুবক তোমরা যখন হোন্ডা চালাবে জীবনের দিকে চেয়ে অবশ্যই এটা তোমরা তোমাদের পরিবারের মুখের দিকে অবশ্যই, তাহলে অবশ্যই। মতিন ভাই, আমার আরেকটি শুভ সংবাদ, আমাদের দেশের একটি সংবাদ এসছে, যেটা হচ্ছে কি প্রকৃতিকে নিয়ে আবার লেখা। কবি সুফিয়া কামাল বলেছিল যে নিখিলের এত শোভা, এত হাসি গান, মরিয়া যাইতে মোর নাহি ছাড়ে প্রাণ। এই যে শ্রীমঙ্গলে হাওরে লাল শাপলার রাজ্য, পর্যটকের ঢল। আসলে পর্যটকরা কিছু নতুন কিছু দেখতে চায়, একটু এমন নয়নভূরম জিনিস দেখে, তখন তারা মুগ্ধ হয়। শ্রীমঙ্গলের পর্যটকদের একটা সুখবর, জনতার ঢল। আপনার কি মেসেজ? আমার কথা হচ্ছে, এখানে আপনি সুফিয়া কামালের কথা বলেছেন, আমি সেখানে জীবনানন্দ দাশের কাছে চলে যাব। জীবনানন্দ দাশের সেই ধনধান্য পুষ্পে ভরা শেষ লাইনগুলো হচ্ছে, আমার এই দেশেতে জন্ম মাগো, এই দেশের জন্য মরি। মূল কথা হচ্ছে যে এই দেশটাকে উনি সর্বসময় উনি চিন্তা করেছেন। এখন পর্যটনের ব্যাপারে চলে আসি, খুব অল্পতেই বলবো। পর্যটক আসবে এবং পর্যটককে তার উপযোগী পরিবেশ আমাদেরকে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে। এখন একজন পর্যটক আসার পরে স্থানীয় লোকজন যদি তাকে ন্যায্য মূল্যের থেকে 2 গুণ 3 গুণ মূল্যে যদি কোনো কিছু ক্রয় করতে যদি বাধ্য করে, পথের মধ্যে যদি চাঁদাবাজি করে, পরিবেশ একজন পর্যটককে যদি উত্তপ্ত করে, কেননা পর্যটক হিসেবে শুধু যে পুরুষ আসবে তা তো নয়, সঙ্গে কিন্তু মহিলারাও আছে, সুতরাং তাদেরকে যদি উত্তপ্ত করে তাহলে হবে কি, যেমন এই যে শ্রীমঙ্গলের হাইলা হাওরে যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে কথা বলতেছি, হয়তো এটার মেসেজটা একজন পর্যটকের কাছ থেকে এই মেসেজটা কিন্তু আরেকজন পর্যটকের কাছে চলে যাবে। সে যদি গিয়ে যদি এখানে যদি বলে যে না, হাইলার হাওরে গিয়ে আমি এই ধরনের প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছি, তাহলে কিন্তু পর্যটকরা ফিরে যাবে। সুন্দর একটা মেসেজ। আমরা যে প্রকৃতি আমাদেরকে যে সম্ভাবনা, এটাকে আমি বলবো যে পর্যটনের যে সম্ভাবনা শ্রীমঙ্গলে বলতে পর্যটকদের ঢল বিশাল ব্যাপার। সুতরাং এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। জি, আমাদের সময়ের ব্যবধানে আমাদেরকে আরো বিশ্লেষণ করা যেত, কারণ প্রকৃতিকে নিয়ে অনেক কিছু বলা যায় আর কি। মতিন ভাই, আমি শেষ পৃষ্ঠায় একটু সব ভিতরের কথাটা একটু পড়ে শোনাই। এখানে ভিতরের পাতায় সম্পাদকীয় কলমে এখানে উল্লেখ করা হয়নি, কিছু খবর আছে যেটা আমাদের প্রথম পাতারই এবং শেষ পৃষ্ঠারই অংশ বিশেষ। আমরা সিলেটের ডাক শেষ করে আমরা জাতীয় পত্রিকায়, আরেকটি স্থানীয় পত্রিকায় আসছি, সেটা হচ্ছে 71-এর কথা। 71-এর কথা ট্যাবলয়েড পত্রিকা, এটা ফুল পত্রিকাটি দেখতে খুব সুন্দর। তাদের লাল কালি লেখা প্রথম যে সংবাদটা শুনলাম, অর্থাৎ লাল এর উপর সাদা দিয়ে লেখা আর কি। 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট। তারা এই নির্বাচনের একটা হাইলাইট করেছে যে গণভোট এবং 8 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে হবে, নিশ্চিত করেছেন তারা। অন্য খবর, মুক্তিযোদ্ধা ঢাকার দিকে অগ্রসর হতে থাকেন, পিছু হতে থাকে পাকবাহিনী 1971 সালে। এই 71-এর কথা। 24 ঘন্টার মতো ডাকাতির মামলার উদ্ধার
ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার 3, একটা ভালো দিক। ভালো। ডাকাতি হচ্ছে এটা তো হয়েই যাবে, আবহমান হয়, এটা যে ধরা হচ্ছে এবং গ্রেপ্তার হচ্ছে এটা একটি ভালো দিক বলে আমি মনে করি। সিলেট বিভাগে 39 থানায় নতুন ওসি, যেটা আপনি আলোচনা করেছেন আগে। হারানো রাজত্বে ফিরলেন আব্দুল আহাদ। খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। আমি শেষ পৃষ্ঠাটা পড়ে আবার আসছি আপনার কাছে। অন্তর্বর্তী সরকারকে বৈধ ঘোষণার বিরুদ্ধে করা লিফট টু আপিলের ফের শুনানি আজ। আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়, তার একটি প্রতিবেদন দেওয়া হয়েছে এখানে। হাওর সুরক্ষা বিষয়ে কর্মশালা, শুধুমাত্র পরিকল্পনা করলে হবে না, এটার উপর আপনি একটু বিশ্লেষণ করবেন, আমি শেষ পড়ে নিই একটু। মাটি চুরির ট্রলার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণের ক্রীড়া ও সামগ্রী বিতরণ। স্বাধীনতা প্রকল্পের আওতায় 2 দিন ব্যাপী কর্মশালা সম্পন্ন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আবার ওনার আরেকটি খবর, মহানগর যুব দলের দোয়া মাহফিল। আরেকটি বাজে খবর, যেটাকে আমরা বলি সমাজের নিকৃষ্টতম কাজ, যেগুলো নেশা জাতীয় জিনিস, তার উপরে একটি খবর, ইয়াবা সহ যুবক আটক। অহরহ ঘটছে ঘটনাগুলো নাকি। তো আমি আসছি আপনার কাছে, বিশেষ করে 2টা খবরের দৃষ্টি আকর্ষণ করব। একটা মাটি চুরির ট্রলার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, মর্মান্তিক ঘটনা। আরেকটি খবর হচ্ছে হাওরে সবুজ বিষয়ে কর্মশালা, সুরক্ষা বিষয়ে কল্পনা, শুধুমাত্র পরিকল্পনা করলে হবে না, হাওর রক্ষার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে প্রথম যে আপনি বলছেন, এখানে 2টা ক্রাইম হলো। একটা হলো মাটি চুরি, সেটা হচ্ছে একটা ক্রাইম, এবং সেই মাটি চুরির যে একটা ক্রাইমের পরে সেই যে কেরিয়ার, মানে যে ট্রলিটা, সেটা আরেকজন শিক্ষার্থীর উপরে উঠে গেল এবং সেই শিক্ষার্থীর মৃত্যু হলো। তাহলে এখানে 2টা মানে অপরাধ একই সাথে সংগঠিত হলো। একটি খুবই মর্মান্তিক, আর একটা হচ্ছে মর্মান্তিক, এবং সেই মর্মান্তিক আমি আগেই বলেছি, একটা ছেলে বা একটা মেয়ের উপরে তার অভিভাবকরা কি পরিমাণ নির্ভরশীল। এই তরুণ ছেলে মেয়ের যে মৃত্যু, এই শিক্ষার্থীর মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক। আর সঙ্গে মাটি চুরি, এই মাটি চুরিটাও কিন্তু একটা অপরাধ। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যদি মূল যেতে হয়, তাহলে আমাদেরকে সামাজিকভাবে আমাদেরকে সচেতন হওয়াটা প্রয়োজন। আপনি দ্বিতীয় যে প্রসঙ্গটা হচ্ছেন হাওর সুরক্ষা বিষয়ে কর্মশালা, শুধু কর্ম পরিকল্পনা করলে হবে না। সত্যিকার অর্থে যদি বলতে হয় যে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছি। আমরা যদি পরিকল্পনার ধরন দেখি, 1 বছরের পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা। তো এই 10 বছরের যখন পরিকল্পনার প্রশ্নটা আসে, তখন অবশ্যই আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এই পরিকল্পনার মাধ্যমে আমরা কি কি কাজগুলো বাস্তবায়ন করব। এই কাজগুলো যদি আমরা এটা যেহেতু এখন গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের পোর্টাল গুলো আছে, গভর্নমেন্টের সেবা যেগুলো আছে, সেবাকে সহজীকরণ করার জন্য গভর্নমেন্ট বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এখন টেন্ডারিং গুলো ইজিবি প্রসেসে যাচ্ছে, নথির প্রক্রিয়াগুলি ফাইলিং এ হচ্ছে। সুতরাং এই টার্গেট গুলো যদি আমরা জনগণের সামনে উপস্থাপন করতে পারি, সেটা সময় মতো যদি সেটা বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু উপকৃত হবে। যেমন এই যে কর্ম পরিকল্পনা হাওরে, নিশ্চয়ই এখানে আমি জানি না এখানে আছে কিনা, একটা প্রোগ্রাম যদি দিয়ে দেওয়া হয় যে আমরা এখানে এতটুক মাটি ভরাট করব, এখানে এতটুক অভয়ারণ্য সৃষ্টি করব, এখানে আমরা বনরাজি গাছ বৃক্ষ লাগাবো, এবং এভাবে যাতায়াত ব্যবস্থা সৃষ্টি করব। এই টার্গেট গুলো যদি মানুষের সামনে থাকে, তাহলে অন্তত সেই দেশের মানুষ, এই অঞ্চলে যে মানুষরা বাস করে, তারা তাদের জীবনের সাথে এই জিনিসগুলোকে মিলিয়ে তাদের পরিকল্পনাকে তারা স্থির করতে পারে, এবং এই পরিকল্পনার বাস্তবায়ন হলেই সেটাই হচ্ছে আমাদের জন্য। আপনি একটা কথা বলেছেন মতিন ভাই, যে পরিকল্পনা করতে যে 2 বছরের বা 5 বছরের পরিকল্পনা, 10 বছর আগে, এখানে কিন্তু ব্যয় কিন্তু হচ্ছে সরকারের প্রচুর টাকা ব্যয়, 3 ডবল 4 ডবল। এই বাস্তবায়নের সাথে সাথে যেন ওই দিকটাও যেন অবশ্যই তারা খেয়াল করতে পারে। টেকসই এবং স্বল্প ব্যয়, 2টা জিনিস। একটা হচ্ছে টেকসই পরিকল্পনা করতে হবে, এবং সেটা যেন আমাদের অ্যাফোর্ডেবল লিমিটের মধ্যে থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ। একটি সুন্দর একটি মেসেজ দিয়েই আপনি ভালো করে আজকের অনুষ্ঠানকে আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের অতিথির কাছ থেকে আমরা শেষ খবরটি, শুধুমাত্র পরিকল্পনা করলে হবে না, পরিকল্পনার বাস্তবে এবং সময়ের মধ্যে হতে হবে, এই মেসেজটিকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। এতে করে সত্যিকার অর্থেই এই পরিকল্পনা যারা করবেন তারাও কিছু এই মেসেজের মধ্য দিয়ে তাদের সার্থকতা আসবে, দেশ জাতীয় এখান থেকে উপকৃত হবে, এই আশা
প্রত্যাশা আমাদের রইল। প্রিয় দর্শক, শেষ হয়েও শেষ হয় না, তারপরে কিছু বলতে হয় যে আমরা বলে থাকি যে প্রতিদিনই আমরা একটি জাতীয় পত্রিকা এবং দুটি সিলেটের পত্রিকা, সিলেটের তাজা খবরগুলো আমরা পরিবেশন করার সুযোগ পাই। এতে করে বিশেষ করে সিলেটের বাইরে অর্থাৎ দেশের বাইরে যারা থাকেন, প্রবাসী যারা, তাদের কাছে আমাদের এইটুক মেসেজ থাকবে যে আপনারা এই সময়ে আমাদের সিল টিভিকে দেখবেন, সিল টিভির পাশে থাকবেন, তাহলে সিলেটের প্রতিদিনের তাজা খবরটা আপনারা জানতে পারবেন। এই আশা প্রত্যাশা রেখে আবারও কালকের অনুষ্ঠান দেখার অগ্রিম আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে যার সৌজন্যে অনুষ্ঠানটি হলো, মালঞ্চ বুক সেন্টার, পশ্চিম জিন্দাবাজারে রাজা মেনশনের দ্বিতীয় তলায়, এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল লতিফ সাহেবকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান এখানেই আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ অতিথি আজকে। ধন্যবাদ আপনাকেও।